গ্রাফিক ডিজাইনটা আসলে কি? হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন? গ্রাফিক এবং ডিজাইন হলো দুইটা আলাদা আলাদা সেক্টর। ঠিক আছে, মানুষ যা সাধারণ চোখে যা দেখে সবগুলাই হচ্ছে গ্রাফিক্স। প্রত্যেকটা অবজেক্ট এক একটা গ্রাফিক। আর ডিজাইন জিনিসটা কি? সেই অবজেক্টের শেপ, কালার এবং সাইজে মাধ্যমে যে পার্থক্যগুলো তৈরি হয়, আমরা যে ডিফারেন্সি তৈরি করে, এটা হচ্ছে ডিজাইন। এটাকে একসাথে করে আমরা কি করি? গ্রাফিক ডিজাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম এপিসোড অনেক কষ্ট করে শেষ করেছিলাম গ্রাফিক ডিজাইন নিয়ে। তো কথা বলতে বলতে আবার দ্বিতীয় এপিসোড আমরা শ্যুট করছি। আশা করছি এই এপিসোডে আপনারা গ্রাফিক ডিজাইনের স্ট্র্যাটেজি, বিগিনারদের কি করা উচিত না সেই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবেন। আজকে আমি আমার বন্ধু সোহানের কাছ থেকে জানার চেষ্টা করব গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কেন, কিভাবে গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার গ্রো করা যাবে, নতুনরা কিভাবে এখানে আসবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। কথাবার্তা বলার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও কন্টিনিউয়াসলি পেতে চাইলে অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমরা নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। কেমন আছো বলো সোহান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। তো সোহান, আজকে আমরা আসলে সেকেন্ড এপিসোড করছি। আমরা গত এপিসোডে অনেক কথাবার্তা বলেছি, যেহেতু আমরা নতুন, আমাদের অনেক ভুল ত্রুটিও হচ্ছে। তা তো যাই হোক, যে এই এপিসোডে আমরা চেষ্টা করব কিছু স্ট্র্যাটেজি শেয়ার করার, যেখানে নতুন ডিজাইনাররা বা নতুন যারা স্কিল ডেভেলপ করতে চাচ্ছে তারা আসলে কি শিখবে বা কি কি বেসিক নলেজ তাদের থাকা উচিত, আমরা সোহানের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আসলে আমার আজকে জানার যে বিষয়টা সোহান তোমাকে বলি, প্রথম যে বিষয়টা আমি তোমার থেকে জানতে চাচ্ছি, আসলে গ্রাফিক ডিজাইনটা আসলে কি? হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন? গ্রাফিক এবং ডিজাইন হলো দুইটা আলাদা আলাদা সেক্টর। ঠিক আছে, মানুষ যা সাধারণ চোখে যা দেখে সবগুলাই হচ্ছে গ্রাফিক্স। প্রত্যেকটা অবজেক্ট এক একটা গ্রাফিক। আর ডিজাইন জিনিসটা কি? সেই অবজেক্টের শেপ, কালার এবং সাইজে মাধ্যমে যে পার্থক্যগুলো তৈরি হয়, আমরা যে ডিফারেন্সি তৈরি করে, এটা হচ্ছে ডিজাইন। এটাকে একসাথে করে আমরা কি করি? গ্রাফিক ডিজাইন। এখন এখানে আমাদের যে একটা রোল, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন নিয়ে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। হ্যাঁ, আসলে মানুষ আমরা স্বাভাবিকভাবে এটাকেই বুঝি, এবং স্কিলের সাথে কানেক্টেড যে জিনিসটা গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, সে যে ইন্ডাস্ট্রি রিলেটেড, সেই জিনিসটাকে যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে যদি ছোট্ট করে বলি, গ্রাফিক ডিজাইনের কাজটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে একটা ব্র্যান্ডের পরিচিতি এবং তার পরিচিতিটাকে কনসিস্টেন্সি মেইনটেইন করা। মানে ধরো যে আমার কোনো কিছুটা দেখলাম, সাডেন পছন্দ হয়ে গেল, ওই জিনিসটা বা ওই প্রোডাক্টটা কিসের বা ওটা কার জিনিস সেটা আমি চিনে ফেললাম, অ্যাজ লাইক দ্যাট। বিষয়টা আসলে একটু উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, মনে করেন যে আপনি আইসক্রিম খাবেন, ঠিক আছে, আইসক্রিম খাওয়ার জন্য সর্বপ্রথম আপনি চলে গেলেন একটা সুপার শপে যাওয়ার পরে আপনি দেখতেছেন সেখানে অনেকগুলো আইসক্রিম প্রেজেন্টেশন করা আছে। এর মধ্যে যে কোনো একটা পরিচিত ব্র্যান্ডের আইসক্রিম আপনি তুলে নিলেন। পরিচিত ব্র্যান্ডের আইসক্রিম কেন তুলে নিলেন? ওই যে পরিচিতিটা আপনার কাছে কিভাবে আসলো? আপনি কোথাও না কোথাও ওই কোম্পানির সেই প্রোডাক্টটা দেখেছেন, কোথাও সেই কোম্পানির নামটা হয়তো কোথাও দেখেছেন, তাই কিনা? সেই নামটা, সেই মোড়কটা আপনার অবশ্যই ভালো লাগছে, তারপরে গেছে আপনি স্বাদে গেছেন। আগে আপনি জিনিসটা দেখছেন। যখন আপনি এই যে আইসক্রিমের প্রোডাক্টটা দেখতেছেন, বাইরের মোড়কটা খোলার পরে যে ভেতরের যে শেপটা, সেটা খাওয়ার আগে কিন্তু আপনি দেখতেছেন। এগুলো প্রতিটা ধাপই কিন্তু একজন ডিজাইনারের কাজ। মানে যে বলে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, বিষয়টা ঠিক এরকম। এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আসলে আমাদের যদি খালি চোখে কোনো কিছু পছন্দ না হয়, সেটাতে যতই গুণমান বেশি থাকুক না কেন, মানুষের সেটাতে রুচি থাকে না, হচ্ছে বিষয়। এইখানে আসলে তোমার যে গ্রাফিক ডিজাইনের যে রোলটা আমরা দেখছি, যে একটা ভিজুয়ালাইজ ক্রিয়েট করে, হ্যাঁ, মানে নতুন যে কোনো কিছু আসলে পরিচিত করায় দেয়। এই ভিজুয়ালাইজ কি একজন ডিজাইনার ক্রিয়েট করে কিনা, এটাই কি তার মেইন কাজ? আসলে এখানে গ্রাফিক ডিজাইনারের যে কাজটা, সেটা হচ্ছে কি, সে ডিজাইন করে। ডিজাইন শুধুমাত্র তার ওই টুলস এবং সফটওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ না। ভিজুয়ালাইজেশনের যে বিষয়টা বললেন, হ্যাঁ, ভিজুয়ালাইজেশন ছাড়া কখনো ডিজাইন হয় না।
কারণ আপনি একটা কোম্পানির জন্য একটা প্রোডাক্ট বা একটা ছোট ছোট কথা বলে একটা মোড়ক ডিজাইন করতেছেন, সেটা কিন্তু কোম্পানির জন্য না। এক্স্যাক্টলি আমরা যদি ধরি তাহলে কোম্পানির মানে যারা কাস্টমার অডিয়েন্স তাদের জন্য। তো আমি যদি কোনো কিছু ডিজাইন করি, মনে হুম। করেন যে যে কোনো একটা কোম্পানির কথা বললাম, যেমন আমাদের একটা কোম্পানি, আমাদের পডকাস্টের যে চ্যানেল, আমাদের এই চ্যানেলটা মনে করে একটা কোম্পানি স্টোরি কার্ড, আমরা একটা প্রোডাক্ট সেল করতেছি, সেটা হলো মাইক্রোফোন। হ্যাঁ। আমি যদি ডিজাইনার হিসেবে মাইক্রোফোনটা ডিজাইন করি, হ্যাঁ। তাহলে আমি কি কোম্পানির কথা চিন্তা করব? না, আমি কথা চিন্তা করব কোম্পানির কাস্টমার কারা, তাদের প্রয়োজনটা আসলে কি, তারা আসলে কোন জিনিসটা দেখবে, দেখে সেই জিনিসটা পছন্দ করবে। তো আমি যখন ভিজুয়ালাইজেশন করব একটা ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সর্বপ্রথম ভিজুয়ালাইজেশনের টাস্কটা যাবে কোম্পানির কাস্টমারদেরকে, তারা আসলে কোন জিনিসটা পছন্দ করতেছে। মানে তুমি বলতে চাচ্ছ যে জেনারেল কনজিউমার যারা বা যারা অ্যাকচুয়াল কাস্টমার, তাদের মানে যেই সেন্স লেভেল বা তাদের যেই দেখার যে নজরটা, সেই অনুযায়ী একজন ডিজাইনার কাজ করে। এক্স্যাক্টলি। আসলে ওই যে ইউআই ইউএক্স এর যেই ক্যাটাগরি, ওইখানে যে অন্যতম একটা রোল প্লে করে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স। তো ওই জায়গাটা গ্রাফিক ডিজাইনের জন্য যথেষ্ট পরিমাণ রোল প্লে করে। কারণ একজন গ্রাফিক ডিজাইনার যদি ইউজার ফ্রেন্ডলি কোনো জিনিস তৈরি না করতে পারে, তাহলে ওইখানে রিডাবিলিটি বা সহজলভ্যতা জিনিসটা থাকে না। হ্যাঁ। স্বাভাবিকভাবে একটা জিনিস আপনি দেখতেছেন, সহজে বুঝে যাচ্ছেন, আর একটা জিনিস আপনাকে বোঝার জন্য আপনার ব্রেন এবং আপনার সময় দুইটাই খরচ করতে হচ্ছে। মানুষ কিন্তু প্রথম অপশনটা বেছে নিবে, যেটা আপনি দেখতেছেন, হ্যাঁ। সহজে বুঝে যাচ্ছেন। ভিজুয়ালাইজেশনের কাজটা হচ্ছে ওখানে। আপনি যত বেটার ওয়েতে ভিজুয়ালাইজ করতে পারবেন, একজন কাস্টমারের পয়েন্ট অফ ভিউ যত সহজভাবে নিজে মানে দেখা যাচ্ছে যে এক্সপ্যান্ড করে তার সাথে তার সামনে উপস্থিত করতে পারবেন। সাপোজ জিনিসটা ধরো যে সফলতা আমি তত বেশি। একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আমি সাপোজ মার্কেটে একটা নতুন প্রোডাক্ট আসলো, সেটার অ্যাড আমরা দেখতে পাই, কিংবা বিলবোর্ড, বড় বড় বিলবোর্ড দেখতে পাই। হ্যাঁ, তো সাপোজ দোকানে গেলাম, সাপোজ একটা সুপার শপে গেলাম, যে দেখলাম ওখানে একটা নতুন হচ্ছে যে কুকিজের একটা প্যাকেট রাখা আছে। তো ওই কুকিজটা এমন ভাবে রাখা আছে যে আমার হচ্ছে যে এই দেখে মনে হলো যে এটা আমার ট্রাই করা উচিত। তো এইখানে ডিজাইনারের রোল কি, তারা এখানে কি এমন অ্যাপ্লাই করে যে একটা প্রোডাক্ট একটা মানুষকে টানে? এই বিষয়টা নিয়ে তুমি কি বলবা, যে কি জিনিস আছে এর মধ্যে আসলে? আচ্ছা, যখন আপনি একটা মোড়ক দেখে আকর্ষিত হবেন, ঠিক আছে, ওখানে ডিজাইনারের সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে জিনিসটা আপনি দেখতেছেন, সেই জিনিসের উপাদান বা আকর্ষণীয় বিষয়টা কি, সেই জিনিসটা আমরা ওই ডিজাইনের মাধ্যমে ফুটাই তোলার চেষ্টা করি। যেমন আপনি এখন একটা উদাহরণ বললেন, আমি ছোট্ট করে আরেকটা উদাহরণ দিই। যে মনে করেন আপনি একটা সুপার শপে গেছেন, সেখানে অনেকগুলা বিস্কিটের প্যাকেট আছে। তার মধ্যে একটা বিস্কিট আছে যেখানে চকলেট ফ্লেভার আছে, ঠিক আছে। হ্যাঁ। এখন ডিজাইনার যদি সেই জিনিসটা একজন কনজিউমারের কাছে বা কাস্টমারের কাছে একেবারে সহজ এবং আর কি ডিরেক্টলি ইনফরমেশনটা দিতে যায়, তাহলে সে এমন কিছু অবশ্যই করবে যেটাতে বিস্কিট এবং চকলেটের একটা সংমিশ্রণ থাকবে, যেটা দেখেই তার বাকি যে মোড়কগুলো আছে, প্যাকেজিং গুলো আছে, তার থেকে তার অ্যাট্রাকশনটা বেশি গ্র্যাব করবে। সফলতা ওখানেই। মানে একজন ডিজাইনার তার কনজিউমারের ব্রেনকে নিয়ে খেলা করে, যে সে Exactly. কিভাবে এটাকে মানে ক্র্যাপ করতে পারে, আসলে এর মধ্যে কি আছে সেই মেসেজটা সে প্যাকেটের মধ্যেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেয়ার ইজ দ্য অ্যাকচুয়াল গেম অফ এ গ্রাফিক ডিজাইনার, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, আমার আরেকটা জানার বিষয় আছে সোহান, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য গেম বিহাইন্ড ডিজাইনার, মানে সে কি এমন করে? ধরো যে আমি একটা মার্কেটে গেলাম, একটা নতুন প্রোডাক্ট দেখলাম, সাপোজ আমি দোকানে গেছি রেগুলার আমার বাজার হাট করার জন্য। তো ওখানে গিয়ে আমি একটা প্রোডাক্ট দেখলাম যেটা আমাকে খুবই আকৃষ্ট করছে। তো একটা ডিজাইনার কি নিয়ে চিন্তা করে, হোয়াট দ্য সিন বিহাইন্ড, পেছনের গল্পটা কি, যে সে কি নিয়ে চিন্তা করে একটা ডিজাইন তৈরি করছে যেটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে? আচ্ছা, এখানে আসলে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কাজ করে, সেটা হচ্ছে যে ডিজাইনার এই সকল ক্ষেত্রে একজন কাস্টমারের সাইকোলজিক্যাল ব্রেন নিয়ে কাজ করে। হ্যাঁ। হ্যাঁ, ব্রেন নিয়ে কাজ করে। ব্রেন নিয়ে কিভাবে কাজ করে? আসলে মানুষের যে ব্রেনের চাহিদাটা, সেই চাহিদাটা ডিজাইনার হয় তৈরি করে, আর নয়তো তার যে বর্তমান চাহিদাটা, সে চাহিদার পরিমাণটা বাড়ায় দেয় স্বাভাবিকভাবে। জিনিসটা কেমন হতে পারে?
যে চাহিদা বাড়ানোর যে বিষয়টা, ঠিক আছে, টেস্ট করার যে বিষয়, সে আগ্রহটা বৃদ্ধি করা। আর সে আগ্রহটা বৃদ্ধি হয় আপনার ডিজাইনারের যে প্রেজেন্টেশন ডিজাইনে, সেটার মাধ্যমে। আর নতুন চাহিদা যেটা তৈরি করা, সে বিষয়টা এমন হতে পারে যে আমার আসলে এখন যে প্রশ্নটা হচ্ছে যে একজন ডিজাইনারের বিহাইন্ড দ্য সিন কি? সে তো একটা ডিজাইন ক্রিয়েট করছে, তো তার বিহাইন্ডে বা তার পেছনের গল্পে সে কি এমন করে যে একটা প্রোডাক্ট দেখলে, বা ধরো আমার বাচ্চাকে আমি শপে নিয়ে গেছি বা কোনো একটা দোকানে নিয়ে গেছি, সে ইভেন ওই প্রোডাক্টটা চিনেও না, বা কোনো চকলেট সে চিনেও না, জানেও না, সে ওই প্রোডাক্টটা দেখার পরে বলছে বাবা ওটা নিব। বা সাপোজ আমি গেছি, আমার প্রয়োজনের বাইরে আমার কিছু কেনার নাই বা আমার প্রয়োজন শেষ হয়ে গেছে, তখনও একটা প্রোডাক্ট দেখার পরে আমার মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা ট্রাই করা উচিত। তো একজন ডিজাইনার যখন একটা প্রোডাক্ট ডিজাইন করে বা প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন করে, সে কি এমন করে? আচ্ছা, এখানে আসলে যে জিনিসটা আপনি বললেন না, হুম, অলমোস্ট কিছুটা উত্তর আপনার এই কোশ্চেনের মধ্যেই চলে আসছে। তো সহজভাবে যদি আমরা জিনিসটা বলি, একটা মানুষ একটা দোকানে গেল, দোকানে যাওয়ার পরে সে একটা নতুন প্রোডাক্ট দেখতেছে, দেখার পরে তার যে অ্যাট্রাকশনটা তৈরি হচ্ছে, সেটা কোন জায়গায় তৈরি হচ্ছে? হ্যাঁ, তো আসলে ডিজাইনারের যে এখানে খেলাটা, হুম, সে দুইভাবে খেলে। যে কাস্টমার, সে কাস্টমারের চাহিদাটা বৃদ্ধি করে, আর নয়তো সে নতুন চাহিদা তৈরি করে। এখানে আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলে ফেলছি যে প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী, ঠিক আছে? রাইট। তো এখন একটা ব্র্যান্ডের যে লুক, যে প্রেজেন্টেশন, সেটা বাকি তার কম্পিটিটর থেকে অবশ্যই আলাদা হতে হবে, ঠিক আছে? যেমন একই ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের সাথে তার কম্পিটিটরের কালারের ম্যাচ হতে পারে। ডিজাইনের কাজ সে পার্থক্যটা এমনভাবে প্রেজেন্টেশন করা যেন দুইটা ব্র্যান্ডের একই কালারের প্রোডাক্ট পাশাপাশি আছে, কিন্তু কাস্টমার যেন দেখার সাথে সাথে সেটা কি করতে পারে, পার্থক্যটা তৈরি করতে পারে। হুম, এই পার্থক্যটা যে তৈরি করতে পারছে না, এটা হলো মানুষের একটা চোখের যে দেখা ডিফারেন্সই তৈরি করছে, ঠিক আছে? এখন নতুন যখন একটা প্রোডাক্ট আসবে, তখন অলরেডি মার্কেটে তার কম্পিটিটররা চলে রাজত্ব আসছে। করতেছে। হ্যাঁ, রাজত্ব করছে। ঠিক বলছেন, রাজত্ব করছে। এখন তাকে যদি তার জায়গায় এসে রেস ধরতে হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই বাকিরা যা করতেছে তার থেকে বেটার কিছু করতে হবে। অবশ্যই বেটার কিছু করতে হবে। সে বেটার কিছুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সে যে জিনিসটা নিয়ে আসতেছে, হ্যাঁ। সেটা যেন বাকি যে 10টা কম্পিটিটরের প্রোডাক্ট থাকতেছে, তার মধ্যে তার সেই প্রোডাক্টটা তাকে অ্যাট্রাক্ট করে। সর্বপ্রথম তার যে চাহিদাটা, সেটা সে অ্যাট্রাকশনে দেখার সাথে সাথে সে যেন বুঝতে পারে যে হ্যাঁ, এই জিনিসটাই আমি খুঁজতেছি। একটা প্রোডাক্টে সে যে জিনিসটা, তার যে জিনিসটা দরকার, হ্যাঁ। সেই জিনিসটা সে দেখার সাথে সাথে বুঝে ফেলবে। এটা হচ্ছে চাহিদা তৈরি করা। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যেটা জানতে চাচ্ছি, মানে সাইকোলজিটা কি? আসলে একজন ডিজাইনার কি থিঙ্ক করে এগুলা বের করে, বা এগুলা তারা জানে কিভাবে, বুঝতে পারে কিভাবে, অ্যাপ্লাই করে কিভাবে, সেই বিষয়গুলো যদি একটু বলো। আচ্ছা, এটার জন্য একটা ডিজাইনারকে অনেক দেখি চিন্তা ভাবনা করতে হয়। যেমন আমরা যদি ছোট্ট করে একটা বলি, যে একটা যদি স্যান্ডেল বা কোনো জুতার যদি আমরা কোনো ডিজাইন নিয়ে কাজ করি, হ্যাঁ। তো সেক্ষেত্রে সর্বপ্রথম কোশ্চেন আছে আসলে জুতাটা কোন বয়সের হুম। এবং সেটা কোন জেন্ডারের। হ্যাঁ। ঠিক আছে? যখন আমরা এই দুইটা জিনিস কাউন্ট করে ফেলি, তখন জিনিসটা চলে যায় যে বয়সের দিক থেকে তাদের আসলে কোন বয়সের রুচিবোধটা কেমন হতে পারে। হ্যাঁ। রুচিবোধটা যখন আমরা জিনিসটা নিয়ে ফেলি, তখন আমরা মার্কেটটাও দেখি যে আসলে এই প্রোডাক্টটা কোন মার্কেটে যাবে। এই সকল বিষয়গুলো ডিটেইলসে যখন আমরা পর্যবেক্ষণ করি, তারপরে গেতে আমাদের একটা আউটপুট শেপ তৈরি হয় যে হ্যাঁ, প্রোডাক্টটা এইভাবে তৈরি হতে পারে। মানে ডিজাইন রেডি করার আগে মানে কাস্টমার সাইকোলজি নিয়ে রিসার্চ করা লাগে। এক্স্যাক্টলি, কাস্টমারের যে টেস্ট, সেই টেস্টটা 100% আমাদেরকে বুঝতে হয়। কাস্টমারের যে সাইকোলজি, তার যে ব্রেন কাজ করতেছে, সেইগুলা নিয়ে রিসার্চ করে তারপর হয়তো একটা প্রোডাক্ট রেডি করার একটা প্রসেসিং হয়, মানে ডিজাইনের ক্ষেত্রে আর কি। যারা মার্কেটার আছে তারা তো ডিজাইন পাওয়ার পরে মার্কেটিং নিয়ে আসলে কাজ শুরু করে। হুম। তো এমন সময় এরকমও হয়, আমি দেখেছি যে
ডিজাইনারও সেল জেনারেট করে। অবশ্যই এটা মানে করে। এরকম কি হয় যে পারফেক্ট ডিজাইন বা পারফেক্ট যদি এক্সপ্লেনেশন ডিজাইনে না থাকে, পারফেক্ট মার্কেটিং করেও সেল জেনারেট করা পসিবল হয় না। হ্যাঁ, এটা বলতে পারেন। কারণ সেলস জেনারেট আর কাস্টমার রিপিটেশন ২ টা কিন্তু আলাদা জিনিস। হুম। আপনি সেলস যেকোনোভাবে জেনারেট করতে পারেন। কিন্তু আপনি যদি প্রোডাক্টটা মার্কেটে স্থায়ীভাবে রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কাস্টমারকে রিপিটেশনে রাখতে হবে। কাস্টমার বারবার আপনার প্রোডাক্টটা চাবে। হ্যাঁ? মনে করেন প্রতি বছর লোট্টো তার প্রোডাক্ট নিয়ে আসে। হুম। ঠিক আছে? লোট্টো যখন প্রোডাক্ট নিয়ে আসে, বহুত মানুষ বারবার লোট্টোর প্রোডাক্ট কিনতে যায়। শুধু কি তাদের ব্র্যান্ডের যে মার্কেটিং এর পরিচিতি আছে সেটার কারণে? না। যখন সে নতুন বছর লোট্টোর শোরুমে যায়, যাওয়ার পরে সে দেখে তার রুচিবোধের প্রোডাক্ট আছে কিনা। সে যদি তার রুচিবোধের প্রোডাক্ট না পায় তাহলে সে কি কিনবে? শুধু মার্কেটিং এ তো এখানে কাজ হবে না। আপডেট ডিজাইনও ফ্যাক্ট করে। এক্স্যাক্টলি। তো এখানে ডিজাইনার এবং মার্কেটার ২ জনের রোল আছে। মার্কেটার অলওয়েজ কাস্টমারকে ইনফরমেশন দিবে যে আমার কাছে নতুন জিনিস আসছে। নতুন কি জিনিস সেই জিনিসটা যে পছন্দ অপছন্দের বিষয়টা সেটা টোটাল ডিজাইনারের দায়িত্ব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসলে মেইন ফ্যাক্ট কি কাজ করে, যে ধরো যে একজন ডিজাইনার তো একটা প্রোডাক্ট ডিজাইন করে এক্সপ্লেনেশন দেয়। আমরা জানি যে একটা মার্কেটার এই প্রোডাক্টটাকে কাস্টমার পর্যন্ত পৌঁছায় দেয়। তো হোয়াট ইজ দ্য মেইন অ্যাট্রাকশন বিটুইন মার্কেটার অ্যান্ড দ্য ডিজাইনার, যে তারা কি একটা অ্যাট্রাকশন তৈরি করে একটা ডিজাইনার যে এই প্রোডাক্টটা আমাকে দেখেই কিনতে ইচ্ছা করে? আসলে ডিজাইনার, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ডিজাইনার যে চিন্তাভাবনা এবং ভিজুয়ালাইজেশনটা করে সেটা হচ্ছে তার একেবারে টার্গেটেড নিশ কাস্টমার, যে তার টেস্টটা কি সেই জিনিসটা একেবারে টোটালি একেবারে ডিটেলসে তার ভেতর নিয়ে আসে এবং সেই জিনিসটা এক্সিকিউট করে ডিজাইন মানে কোম্পানি যখন তোমার কাছে প্রোডাক্ট নিয়ে আসে যে আমার প্রোডাক্টের এরকম ডিজাইন আমি বানাবো বা অ্যাড বানাবো বা মার্কেটিং বা মোড়ক বানাবো আমার প্রোডাক্টের, তো তখন তোমরা হচ্ছে যে টাইম নিয়ে নাও যে আমাদেরকে এরকম টাইম দিতে হবে, উইল রিসার্চ করার পরে তখন তোমরা একটা ডেমো রেডি করে তাদেরকে পাঠাও। ডেমো রেডি না, আবার স্বাভাবিকভাবে প্রথম মিটিংয়ে আমরা ক্লায়েন্টের কাছ থেকেই জেনে নিই যে আপনার টার্গেটেড কাস্টমার আসলে কারা, আপনার প্রোডাক্ট ওয়াইজ আপনার কাস্টমারের যেই পজিশন সকল প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনেই নিই। তারপরে আমরা দেখা গেছে যে কোনো ধরনের যদি কনসালটেশন দরকার হয় তাহলে আমরা কনসালটেশন দিই, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা সরাসরি ডিজাইনের দিকে মুভ করি আর কি। তো ধরো যে মার্কেট তো আমরা দেখছি, ডিজাইন দেখছি, তো মোড়ক টোড়ক সবই দেখছি, তো এখন আসলে সব থেকে বেশি যেটা দেখছি সেটা যে বন্ধু বান্ধব এআই দিয়ে ছবি টবি বানিয়ে ফাটিয়ে ফেলছে ইউটিউবে, মনে করে ফেসবুকে, সবার প্রোফাইলে নতুন একটা জিনিস ট্রেন্ডে আসছিল যে আমরা ব্লেন্ডার দিয়ে ছবি টবি বানাইতাম। তো ওইরকম একটা দেখছি ডেস্কটপের উপরে ছবি দিয়ে রাখা আছে, ওই জিনিসটাই বেশি হচ্ছে। আবার একটা নতুন ট্রেন্ড আসছে কি ওয়ালের সাথে ওই যে ফেসবুকের লিঙ্ক দিয়ে সবাই বানাচ্ছে। তো এআই নিয়ে আসলে এখন চরম একটা খেলা চলছে, খুব একটা ট্রেন্ডে আছে। তো আমরা এআই নিয়ে একটু আসলে কথাবার্তা বলি। ধরো যে এআই তো আসলো, ফটোশপ বা ইলাস্ট্রেটর বা ডিজাইনের যে ভারী ভারী সফটওয়্যার আমরা জানি সেগুলো দিয়ে তো তোমরা তো কাজ করো। এআই যখন চলে আসলো তখন ডিজাইন করতে অলরেডি মুখের কথা হয়ে গেল, যে প্রম্পট দিলেই ভালো ভালো ডিজাইন দিয়ে দিচ্ছে, বা যে নিজেকে বিদেশে বসা দেওয়া যাচ্ছে। কেউ কি ইভেন দেখছি আমার বন্ধু বান্ধব তো এয়ারপোর্টে চলে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। পোস্ট করছে যে আমরা বিদেশে চলে যাচ্ছি। তো আমার যে প্রশ্ন তোমাকে সেটা হচ্ছে যে এআই এর যে ইন্টিগ্রেশন হওয়ার পরে ইভেন এরকমও শুনেছি যে অনেকের চাকরি চলে গেছে। ফোর্বস যে ম্যাগাজিন আছে সেখানে অনেক নিউজ পাবলিশ হয়েছে যে এআই আসার পরে অনেক কোম্পানি তাদের কর্মী ছাঁটাই করছে। তো এআই আসার পরে যারা প্রফেশনাল তোমরা ডিজাইনার আছো তাদের কি ইম্প্যাক্ট ফেলছে? তাদের কি মানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা বলো একটু। আচ্ছা ধরেন একটা সময় আপনি কুয়া থেকে পানি তুলতেন, কিভাবে পানি তুলতেন? বালতি দিয়ে না, দড়ির হ্যাঁ। বাসায় ছেড়ে দিয়ে। এটা কিন্তু কঠিন ছিল, অনেক ফ্যাসরা ফ্যাকার ছিল, ঠিক আছে, অনেক সরঞ্জাম, অনেক কষ্টের পরে দেখা যাচ্ছে ১ বালতি পানি আপনি তুলতে পারতেন। আপনার প্রয়োজনীয় পানি দেখা যাচ্ছে যে বারবার যাই তুলে নিয়ে আসতে হতো। বিষয়টা একটা সময় ছিল। এখন কি হয়েছে? আপনারা ১ বালতি হোক, ১ জগ হোক, যাই জাস্ট একটা সুইচ চাপ দিবেন, অনর্গল পানি, অস্বাভাবিক অপ্রয়োজনীয় পানি মানে আপনার কাছে আসতে আছে। হুম। এই পার্থক্যটা বুঝতে পারছেন কি? এখন এখানে একটা বড় জিনিস বা একটা বড় বিষয় রোল প্লে করতেছে যে এখনো কিন্তু অনেক মানুষ এই যে
আমাদের সুইচের যে ব্যবহারটা সেটা এখন পর্যন্ত গ্র্যাব করেনি, বা অনেকেই জিনিসটা পজিটিভলি নেয়নি, বা এখনো অনেক মানুষ এই জায়গা থেকে এরকম কিছু মনে করে যে আগেরটাই ভালো ছিল। এরা আসলে কারা? এরা আসলে নতুনত্ব বা আধুনিকত্ব যে জিনিসটা আসতেছে সেই জিনিসটা তারা গ্র্যাব করতে পারছে না, বা গ্র্যাব করে নিচ্ছে না। হ্যাঁ। এই জিনিসটা তাদেরকে কি করে ফেলতেছে? পিছাই ফেলতেছে। তাদেরকে কি করতেছে? ডে বাই ডে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়া আগে যাচ্ছে। এখন যদি আপনি এই ভয় করেন যে আপনি পানি তোলার জন্য যে কারেন্টের লাইনের প্রয়োজন, সে কারেন্টের লাইন নিতে যায় আপনার কি হবে? কারেন্টের শর্ট লাগবে। এই ধরনের ভয় করে যদি আপনি নতুনত্বকে না গ্রহণ করেন, তো এটা তো বোকামি। তো আমাদের গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে এআইটা বিষয়টা কিছুটা এরকমই বলা যেতে পারে। ঠিক আছে? যে কোনো জিনিস আসতেছে, হ্যাঁ। যে কোনো জিনিস এআই কেন্দ্রিক বা নতুনত্ব যে জিনিসটা আসতেছে কিনা সেটা সহযোগিতার জন্যই আসতেছে। আমি যদি সেই জিনিসটা গ্র্যাব করে নিতে পারি, হ্যাঁ। অবশ্যই সেই জিনিসটা আমার জন্য হেল্পফুল। আমি যদি গ্র্যাব না করতে পারি তাহলে আমি তো অবশ্যই পিছাই পড়ে যাব। এখন বিষয়টা আমরা এআই এর সাথে আমাদের ডিজাইন ক্যারিয়ারটাকে একটু উদাহরণস্বরূপ দেখি। যেমন লেটেস্ট যে আপডেট আসছে সেটা হলো ন্যানো ব্যানানা। ন্যানো ব্যানানা, হ্যাঁ, নাম শুনছেন হয়তো আপনি। হোয়াট ইজ দিস? আমি ন্যানো ব্যানানা মানে ধরো যে এই এআই আসছে, আমি জানি যে আমি চ্যাট জিপিটি ব্যবহার করি, জেমিনাই ব্যবহার করি, যাদের সাথে কথাবার্তা বলা যায় টুকটাক, প্রম্পট দিয়ে ধরো যে ছবি টবি জেনারেট করা যায়। তো অনেকেই তো এখন কমনলি ছবি জেনারেট করতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তোমার এআই চলে আসছে, অনেক ডিজাইনের চাকরি চলে আসছে, কেন কোম্পানি খুব সহজেই ওরকম ডিজাইন তৈরি করতে পারছে, এআই তাকে করে দিচ্ছে, তাহলে তোমাকেই কেন হচ্ছে যে কোম্পানি হায়ার করছে, তুমি আবার এআই কি ইউজও করছো, এটা কিভাবে আসলে? আসলে বিষয়টা এখানে এরকম যে ন্যানো ব্যানানা যে কথা বললাম, বা হ্যাঁ। আপনি আনুষঙ্গিক আরো যে দু একটা এআই প্রোডাক্ট বা সার্ভিসের কথা এটা কি বলতেছেন। আসলে একটা টুল? ন্যানো হ্যাঁ, ব্যানানা ন্যানো ব্যানানা একটা টুল। এটা এটা হলো tool। গুগলের একটা লেটেস্ট টুল, যেটার দ্বারা আপনি আপনার ইমেজকে এই একটা প্রম্পটেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এত কিছু করার দরকার নেই। আপনি জাস্ট একটা ছবি রাখবেন, পাশাপাশি আপনার ছবি রাখবেন। জাস্ট ওকে বলবেন যে এটা এই ছবিতে রিপ্লেস করে দাও। জাস্ট আপনাকে রিপ্লেস করে দিবে। জাস্ট ওয়াও। একটা ক্লিকে। এখন জিনিসটা এত সহজ হয়ে গেছে। একটা সময় ছিল আমাদের যে আমরা দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের প্রমোশন করতেছি, কোনো ক্যারেক্টার নিতেছি, ওই যে ফ্রি পিক, ওই যে শাটারস্টক বা দেখা যাচ্ছে কিছু ফ্রি ওয়েবসাইট আছে, সেগুলোর থেকে ঘুরে ফিরে আমাদের ইমেজ কালেক্ট করতে হয়। কোয়ালিটিফুল ইমেজ আমরা পাইতাম না। এখন কোনো প্রয়োজনই নাই। ক্লায়েন্ট জাস্ট আমাদেরকে একটা প্রোডাক্ট দিচ্ছে, হুম। ওই প্রোডাক্টের বা ক্লায়েন্ট আমাদেরকে যে কোনো একটা মডেলের ইমেজ দিতেছে, সেই ইমেজটাকে আমরা আমাদের নিজের মতো করে তাকে পজিশনিং করতেছি। ফটোশুটেরও প্রয়োজন হচ্ছে না। সে আমাকে যদি ৫টা ফটোশুটের ইমেজ হ্যাঁ, দেয়, হ্যাঁ। সেখান থেকে আমি ৫,০০০ ফটোশুট তৈরি করে ফেলতে পারছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিভাবে করতেছি? এআই ব্যবহার করে। এখন আমি একজন ডিজাইনার হয়ে যদি সেই এআইটা ব্যবহার করে হ্যাঁ। সেই জিনিসটা যদি আমি এক্সিকিউট না করতে পারি, তাহলে ওটা আমার ব্যর্থতা। তো চাকরি যে চলে যাচ্ছে বলছেন, আর যাদের চাকরিটা থাকতেছে, আসলে যারা থাকতেছে তাদের থাকতেছে না, তাদের প্রমোশন হচ্ছে, তাদের লেভেল আপ হচ্ছে। হ্যাঁ। বিষয়টা কিভাবে? আমি আগে একটা ডিজাইন আমি আগে একটা ডিজাইন করার জন্য স্বাভাবিকভাবে সময় নিতাম ৩ ঘন্টা। কেন সময় নিতাম ৩ ঘন্টা? কারণ আমার একটা ডিজাইন কমপ্লিট করতে যে ধরনের অবজেক্ট এলিমেন্টের হ্যাঁ, প্রয়োজন হইতো, সেগুলা খুঁজে বের করতে যে সময়টা লাগতো এবং তাদের ভিজুয়ালাইজ করে কম্বাইন করে একটা ডিজাইন আউটপুটে যাইতো ৩ ঘন্টা। কিন্তু এআই এর প্রয়োজনে, মানে এআই আসার পরে আমার আর সেই টাইমটার প্রয়োজন হচ্ছে না। ওই টুলগুলা সার্চ করার জায়গাতে জাস্ট একটা প্রম্পট লিখে দিলেই সব টুল রেডি, জাস্ট ডিজাইনে নেমে পড়ে প্রমোশনের কাজ শুরু করে দেবে। এক্স্যাক্টলি। কারণ আমি যে একজন ডিজাইনার অবভিয়াসলি তার ভিজুয়ালাইজেশন ক্ষমতা যথেষ্ট ভালো থাকতে হবে। হ্যাঁ। সে ডিজাইনে কি করবে, ডিজাইনের আসলে যে আউটপুটটা, যে টেস্টটা সে আগেই তার ব্রেনে ম্যাপে ফেলবে। ঠিক আছে? ম্যাপে ফেলার পরে কি প্রয়োজনীয় যন্ত্রপাতি, যে অবজেক্টগুলো দরকার, যন্ত্রপাতি বলতে হ্যাঁ। অবজেক্টের দরকার সে ডিজাইনে, সেই ডিজাইন জিনিসগুলো কালেক্ট করা শুরু করবে। এখন নানান জায়গায় আমাদের কালেক্ট করতে হয়। যেহেতু এআই চলে আসছে, সেইগুলো আমাদের আর আলাদাভাবে সার্চ করে কালেক্ট করার প্রয়োজন নাই। আমরা কি করতেছি? সেখানে প্রম্পট দিয়ে বা আমাদের প্রয়োজনীয় জিনিসটা তাকে ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সে আমাকে তৈরি করে দিচ্ছে। ইউ জাস্ট গট ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে তুমি একটা প্ল্যাটফর্ম পাচ্ছ, তাকে তুমি তোমার যে জিনিসগুলো দরকার বা তোমার যেই মানে যেই টুলস গুলো প্রয়োজন, আসলে যে ম্যাটেরিয়াল গুলো দরকার, Material। এক জায়গাতে একটা প্রম্পট লিখে দিলে
সে তোমাকে রেডিমেড সবকিছু দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। ইউভেন্টাসে তোমার টাইম কনজিউমটা অনেক বেশি করে ফেলছে, টাইমটা কমিয়ে নিয়ে আসছে অনেক। অবশ্যই আগে যেরকম আমি একটু আগে বললাম যে একটা ডিজাইন করতে যদি 3 ঘন্টা লাগতো, তো আমি 3 ঘন্টা এখন 3টা ডিজাইন করতেছি। এখন এই জিনিসটা আমাদের অবশ্যই সহযোগিতা করতেছে, এআই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করছে, কখনোই আমাদেরকে রিপ্লেস করতে পারছে না। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ। বিষয় আছে, সেটা হলো যে অনেকে বলতেছে রিপ্লেস করবে, রিপ্লেস কিভাবে করবে, কোশ্চেনটা হচ্ছে এটা। কারণ একটা কোম্পানির যদি ওনারের কথা বলি, ছোট্ট একটা কোম্পানিরও ওনার, হুম। সে চাইলে অনেক কিছু তৈরি করতে পারছে, সে লিখে টিকে তৈরি করতে পারছে, কিন্তু যে কনজিউমার, হ্যাঁ। যে কাস্টমার, ঠিক আছে, কাস্টমার পারফেক্ট জিনিস ছাড়া তো নিতে যাবে না। রাইট। পারফেক্ট জিনিসটা কে তৈরি করবে? পারফেক্ট জিনিসটা তৈরি করার জন্য সঠিক একটা ডিরেকশন দরকার। সেই ডিরেকশনটা কার কাছে আছে? সেটা আছে ডিজাইনারের কাছে। সে এখন যদি এখন কোম্পানি ওনার মনে করে যে হ্যাঁ এখন তো তৈরি করা যাচ্ছে, ডিজাইনারের দরকার নাই, আমি তো চ্যাটজিপিটিতে প্রম্পট দিয়ে তৈরি করে নিব, প্রম্পটটা যে পারফেক্টলি দিতে হবে সেটার তো একটা নিয়ম আছে, রুলস আছে। মানে এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আমি জানি কিভাবে হচ্ছে যে ইলেকট্রিসিটি ঠিক করতে হয়, হুম, আপনিও জানেন ঠিক করতে হয়। মেশিন দিয়ে এখন কাজটা করা যায়, মেশিন চালানোর জন্য তো একটা লোক দরকার এক্স্যাক্ট। যে মেশিনটা চালাতে পারে বা অ্যালগোরিদম বুঝে। আমার কথা হচ্ছে যে যদি কেউ ভালোভাবে এআই লার্ন করে এবং অ্যালগোরিদম বুঝে, যে জবগুলো রিপ্লেস হচ্ছে এআই এর কারণে, সেগুলো রিপ্লেস হবে না, সেগুলো বাড়তে থাকবে। হ্যাঁ, আসলে জব যে রিপ্লেস হচ্ছে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে জব কাদের চলে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ, জব যাদের চলে যাচ্ছে তারা নিজেদেরকে এআই এর সাথে কানেক্টেড করতে পারছে না। কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক কিছুর লিমিটেশন আছে। হ্যাঁ। এখন আগে মানুষ ফটোশুট করে মডেলকে নিয়ে আসতো, মনে করেন মডেল ফটোশুটে তাদের বাজার থাকতো 15,000 টাকা। হুম। এখন আর কোম্পানি মডেল ফটোশুট নিয়ে এসে ওই অনেক ঝামেলা, এত ঝামেলার ভিতর যাবে না। সে একদিন একটা ফটোশুট করবে, হুম। তার ফটোশুট হওয়ার পরে সে সে ফটোশুট দিয়ে দেখা গেছে যে আমাদের এখন যে ফিডব্যাক আপডেট, সেখানে ক্যারেক্টার জেনারেট করা যায়। একটা ক্যারেক্টার জেনারেট করার পর আপনি কোটি 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 ইমেজ জেনারেট করতে পারেন, সেই ইমেজটাকে যেভাবে ইচ্ছে সেইভাবে মানে প্রেজেন্টেশন করতে পারবে, প্লেস করতে পারবে। এখন সে তার বাহ্যিক যে ইনভেস্টমেন্ট, হ্যাঁ। সেই ইনভেস্টমেন্ট সে এআই এর পিছনে করতেছে। সে এআই এর সে এখানে কি করতেছে, ফ্রি সাবস্ক্রিপশন কিনছে। মানে এখানে তোমার হচ্ছে যে যে আমাদের যে মডেল কস্ট সেটা বাড়ছে, সেই টাকাটা সে- অ্যানালগ কস্ট যেগুলো, হ্যাঁ। মেন বিষয় হচ্ছে অ্যানালগ কস্টটা কমে যায়, সে এখন অনলাইন বেজে ইনভেস্টমেন্ট ওখানে এসে সে আবার মার্কেটিং ইনভেস্ট করতে পারছে, তার কস্ট কাটিং Exactly. করে মার্কেটিং ইনভেস্ট করছে, তখন তার সেলারও বুস্ট করছে। হ্যাঁ, অল্প সময়ে বেশি কোয়ান্টিটি গ্র্যাব করা যাচ্ছে, মানে সেটা এখানে আমাদের ক্ষেত্রেও এবং কোম্পানির হ্যাঁ, ক্ষেত্রেও। এখানে ডিজাইনের যে কন্ট্রিবিউশনটা, সেটা তোমরা কিভাবে দিচ্ছ ক্লায়েন্টকে? যে ধরো যে আমি সাপোজ একটা কোম্পানির মালিক, আমার ব্র্যান্ডে শুট করতে হবে, সাপোজ আমার মডেল নিয়ে শুট করলাম আমি একদিন, আমার একদিনের শুটে কি এনাফ হবে কিনা আমার এই প্রমোশনের জন্য? আসলে এটা তো এইভাবে না, এখন এটা তো ধরেন আপনার কোম্পানির মানে জিনিসের প্রতি ডিপেন্ড করে যে আপনি আসলে কি করবেন না করবেন, সেটা আলাদা বিষয়। তবে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিনিস কখনো মরবে না। হ্যাঁ। জিনিসের চাহিদা সর্বদাই থাকবে। আপনি যখন এআই এবং অরিজিনাল জিনিসটাকে পাশাপাশি রাখবেন, মানুষ সেটা যখনই পার্থক্য করে ফেলবে, জিনিসটা সর্বদাই নিবে। কিন্তু হুম। দিন শেষে যে নতুনত্ব জিনিসটা আসতেছে, সেই জিনিসের সাথে আমাদেরকে পরিচিত হইতে হবে। ট্রেন্ডকে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। অবশ্যই। হ্যাঁ, আর এই ট্রেন্ডের সাথে এবং নতুনত্ব এই দুনিয়ার সাথে যখন কোনো ডিজাইনার নিজেকে রেসে রাখতে পারছেন না, তখন তারা ঝরে যাচ্ছে। Right. তাদের জায়গায় অন্য কেউ আসতেছে যে এই দুনিয়াটাকে বা এআই এর এই জগৎটাকে গ্র্যাব করে ফেলছে। সাপোজ ধরো যে আমি ডিজাইন পারি না, কিন্তু আমি মোটামুটি প্রম্পট লিখতে পারি, এআই দিয়ে মোটামুটি ছবি জেনারেট করতে পারি, তো আমি কি কোনো কোম্পানির জন্য ডিজাইন বানাতে পারবো বা কোনো সলিউশন দিতে পারবো? অবশ্যই না। কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করলেন যে সলিউশন দিতে পারবো কিনা। আসলে গ্রাফিক ডিজাইনার কখনো ডিজাইন করে ক্ষান্ত না। সে একজন প্রবলেম সলভার এবং সে একজন কনসালটেন্টের কাজ করে। কারণ গ্রাফিক ডিজাইনেতে শুধু এমনটা না যে আপনি একটা প্রোডাক্ট বসালেন, প্রোডাক্টের নিচে একটা শ্যাডো দিলেন, আর তার সাথে সুন্দর একটা টাইপোগ্রাফি টেক্সট দিয়ে দিলেন, আর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা কালার দিয়ে দিলেন। এটা কখনো কোনো ডিজাইন না। প্রতিটা ডিজাইনের পিছনে সাইকোলজিক্যাল বিষয় আছে। ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে ডিজাইনের প্রিন্সিপাল। ডিজাইনের প্রিন্সিপালটা ফলো হচ্ছে কিনা এটা দেখতে হবে। যদি ডিজাইনের প্রিন্সিপাল না ফলো হয়, তাহলে তো আপনি কখনো কাস্টমারের যেই পয়েন্ট অফ ভিউ গুলা, সেগুলা পারফেক্টলি আসবে না। ইউভেন্টাসে যে
যতই সে এআই দিয়ে ভালো ছবি জেনারেট করুক, তাকে তার বেসিক যে নলেজটা সেটা অবশ্যই স্ট্রং হতে হবে। অবশ্যই বেসিক যদি একজন ডিজাইনার স্ট্রং না হয়, সে কখনোই তার ক্লায়েন্টের চাহিদা ফুলফিল করতে পারবে না। না, অবশ্যই দ্যাট ইজ না। দ্য পয়েন্ট। আর এখন মানে কারণটা কি, যে যে নতুন যারা আসছে বেশিরভাগই ফেড আউট হয়ে যাচ্ছে, বা বেসিক যারা ডিজাইনার ছিল, সাপোজ আমি এরকম কাউকে চিনি যে শুধু ইউটিউবে ভালো ভালো থাম্বনেল ডিজাইন করতো, এখন তাদের কাজ কাম খুব একটা নাই, কারণ এআই দিয়ে খুব ভালো থাম্বনেল জেনারেট করা যাচ্ছে। But আমি এরকমও চিনি যে যার কাজ ছিল, এমনকি তার কাজ আরো বেড়ে গেছে, এআই আসার পর তার কাজ আরো বেড়ে গেছে। এটা কেন? আসলে এখানে আসার কারণ হচ্ছে যে ব্যক্তিটা প্রথমের দিকে ভালো ডিজাইন করতো, হ্যাঁ। সে যখন এআই এর সাথে পরিচিত হওয়ার প্রয়োজন ছিল, সে নিজেকে আর সেই জায়গাতে আপগ্রেডেশনটা করে নাই। হুম। ঠিক আছে, আপগ্রেডেশনটা না করার কারণে কারণটা কি এখানে, এখন আমি যে ব্যক্তির জন্য কাজ করতেছি সে নতুনত্ব জিনিসগুলোকে গ্র্যাব করতেছে। শুধুমাত্র তো ডিজাইন ক্যারিয়ারে যে এআইটা আসছে তা না, এআই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলে আসছে। হুম। প্রতিটা সেক্টরে এআই এর উপস্থিতি চলে আসছে। যেহেতু প্রতিটা সেক্টরে উপস্থিতি আসতে মানে সে যে যার জন্য কাজ করতেছে, সে ডিজাইনারটা, হ্যাঁ। তারও সেও কিন্তু এআই ইউজ করতেছে। ঠিক আছে, সে যখন এআইটা ইউজ করতেছে তার কিন্তু সেই বিষয়টা বোঝা উচিত ছিল যে আসলে এখানে কতটুকু আমার উন্নতি করা উচিত এআই এর ক্ষেত্রে। সে যখন নিজেকে সীমাবদ্ধতার ভিতরে চলে গেছে, হ্যাঁ। এআইটা গ্র্যাব করে নাই, তার জায়গায় যে এআই গ্র্যাব করছে সে তার জায়গাটা রিপ্লেস করে ফেলছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমাদের যারা বাংলাদেশি যারা ডিজাইনার আছে, তারা কতটা পিছায় আছে ওয়ার্ল্ডের থেকে এআই নিয়ে, বা হচ্ছে যে এআই যে ইন্টিগ্রেশন সার্ভিসগুলো নিয়ে আমরা কতটা পিছায় আছি? আসলে আমরা কতটুকু পিছিয়ে আছি এটা গুরুত্বপূর্ণ বিষয় না, আমার যেটা মনে হয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা শিখতে আসবে হ্যাঁ। তাদের আসলে এআইটা কতটুকু শেখা উচিত বা সেই সম্পর্কে কতটুকু জ্ঞান নেওয়া উচিত। কারণ আমাকে যদি বলেন, আমি যে আমার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন, আমি কিন্তু এআই ততটুকু মোটামুটি গ্র্যাব করে ফেলছি। এবং আমি এটা নিয়ে চিন্তা করি প্রতিনিয়ত যে নতুনত্ব আর কি আসতেছে। যখনই কোনো একটা জিনিস আসছে, শুনে ফেলছি, তখনই কিন্তু আমি সেই জিনিসটা গ্র্যাব করি। তার মানে আমি আমার জায়গা থেকে ঠিক আছি। আমাকে আর নতুনভাবে নতুনত্ব কোনো জিনিস শেখার সেই যে জিনিসটা, সেই জিনিসটা দেখা যাচ্ছে আপাতত প্রয়োজন নেই। কোনো কিছু আসলে তো সেটা আমি গ্র্যাব করতেছি। এখন যারা নতুন শিখতে আসবে হুম। বা গ্রাফিক ডিজাইন ফিল্ডে যারা আসবে, হুম। তাদের ক্ষেত্রে এআইটাকে অবশ্যই এআই এর উপরে একটা অবশ্যই মানে একটা ধারণা নিয়ে আসা উচিত। মানে এখন যারা ফিল্ডে কাজ করতে আসবে তাদের তো বেসিক জানতেই হবে, প্লাস এআই নিয়ে ট্রেন্ড যা চলছে সেগুলোর নলেজ অবশ্যই থাকতে হবে। তাছাড়া তারা মানে কাজ করতে পারবে না, সেটা বলতে চাচ্ছ কিনা ভাবে? হ্যাঁ, বিষয়টা আসলে কি আরেকটু এক্সপ্লোর করি। মনে করেন যে একটা ছোট বাচ্চা, ৩ থেকে ৪ বছরের একটা বাচ্চা, সে কার্টুন দেখবে ইউটিউবে। তার রোল কি? সে মোবাইলের স্ক্রিনটা লকটা খুলে ইউটিউবে যায়। সে সরাসরি, সে কিন্তু লিখতে পারে না, সে হুম। কিন্তু লেখাপড়া জানে না। তারপর সে কার্টুন দেখবে কিভাবে? ভয়েজের ওখানে আইকনে ক্লিক করে সে লিখবে যে আমি এখন টম এন্ড জেরি দেখবো। টম এন্ড জেরির ভিডিও চলে আসবে। তাই কিনা? হুম। এটা কিন্তু খুবই শর্টকাট একটা ওয়ে। কারণ এত ইজি একটা ওয়ে আসার পরেও আপনি এখন তথ্য প্রযুক্তির বা এই নতুনত্ব দুনিয়াতে আপনি একটা ভালো স্কিল শিখবেন। এখন আপনি যদি এই কাজটুকু না করেন যে ইউটিউবে যে আপনি যদি একটু সার্চ না দেন যে আসলে গ্রাফিক ডিজাইন শেখার জন্য কি প্রয়োজন, বা আসলে গ্রাফিক ডিজাইনের সাথে এআই কিভাবে কানেক্টেড, গ্রাফিক ডিজাইন শেখার জন্য বেসিক পর্যায়ের কোন এআই গুলো আমাদের আসলে জানা থাকা উচিত, কতটুকু জানা উচিত, এই সকল বিষয়গুলো যদি আপনার একটু রিসার্চ না থাকে, প্রস্তুতি না থাকে, তাহলে আসলে বিষয়টা কঠিন। আপনার জন্য আসলে কিন্তু কঠিন। এখানে তো একটা ব্যাপার আছে। এখানে তো ধরো এরকম তো অনেক বিজ্ঞাপন চলে আসে না সামনে, যে যারা কিছু জানেন না, আপনি যদি একদম জিরো থাকেন তাও আপনি ৬ মাসের মধ্যেই পারফেক্ট ডিজাইনার হয়ে যেতে পারেন। হ্যাঁ, ৯৯৯ টাকা আমি অনেক ওই যে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ? তো এই বিষয়টা নিয়ে কিছু বলো, যে এত কি সহজ আসলেই যে ৬ মাসের মধ্যে তোমাকে হাতে ধরে শিখিয়ে দিবে? উনি বলছে, "আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। খুব সফলতার সাথে কাজ করছি। আপনিও খুব সহজে শিখতে পারেন। আজই আমার কোর্সে জয়েন করুন, এত টাকা।" আসলে এখানে একটা হাস্যকর কথা না বললে নয়। এখন আমরা যদি তাবিজ বিক্রেতার কথায় বা তাবিজের ভরসায় থাকি, হ্যাঁ। তাহলে তো আচমকা যেকোনো কিছু ঘটে যেতে পারে। ঠিক আছে? তো আসলে মানুষকে যতই বলা হোক বা বোঝানো হোক যে শেখাটা নিজের মধ্যে। আপনি যত সময় দিবেন নিজের সাথে তত ভালোভাবে শিখবেন। হুম।
এখানে দ্রুত শেখার কোনো অপশন নাই, কোনো অপশন নাই দ্রুত শেখার। অবশ্যই আপনাকে লং জার্নিতেই যেতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি এই লং জার্নিটাকে বাদ দিয়ে আপনি যদি সেই তাবিজ বিক্রেতার কথা রাতারাতি কাজ শিখে রাতারাতি হাজার হাজার ডলার ইনকাম করার প্রস্তুতি নিতে যান, তাহলে তো বোকামি হবে। কারণ এই ধরনের এই যে বলে যে 6 মাসে কোর্স করলে একেবারে A to Z শিখাই দিবে বা করবে হ্যান ত্যান, বোগাস কথা। শেখানোটা কখনোই নিজের মধ্যে ছাড়া সম্ভব না। পসিবিলিটি নাই আসলে। না। আর 6 মাস তো অনেক কম সময়। আমরা দেখা যায় পড়াশোনা শেষ করতে করতে তো আমাদের প্রায় 14 বছর 16 বছর লেগে যায়। সেখানে এত বড় একটা স্কিল যেখানে কাজ করে লাইফ টাইম ইনকাম করা সম্ভব। ইভেন আমি তো জানি ডিজাইন থেকে প্যাসিভ ইনকাম করাও সহজ বা সম্ভব। সেটা এত সহজে আসলে হবে না। হ্যাঁ, আসলে ডিজাইন ক্যারিয়ারে বা ডিজাইন এই যে সেক্টরটাতে অনেকগুলা জব মার্কেট আছে, কাজের অনেকগুলা মার্কেট আছে। যেমন যদি আমি একটু ছোট করে ইলাবোরেট করি, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন হ্যাঁ। যে কোনো মার্কেট প্লেসে, বা ডিরেক্ট আপনার দেখা যাচ্ছে যে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে মার্কেটিং করে আপনার প্রজেক্ট বেসিসে কাজ করতে পারবেন। আবার রিমোট জব করতে পারবেন, ঘরে বসে আছেন, সেটা দেশের নানান কোম্পানিতে জব করতে পারেন, দেশের বাইরেও নানান কোম্পানিতে জব করতে পারেন। আবার আপনি সরাসরি ডেস্ক জবও করতে পারেন, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে যে অপরচুনিটিস কেমন? সাপোজ ধরো একজন ডিজাইনার পারফেক্টলি ডিজাইন শিখলো বা ইমপ্রুভ করতে, করতে পোর্টফোলিও তৈরি করছে। ওয়ার্ল্ড এর অনুযায়ী মানে এর চাহিদা কেমন? পারফেক্ট ডিজাইনারের চাহিদা কি অনেক বেশি নাকি এর কম্পিটিশন অনেক বেশি এখন? আসলে ভালো জিনিসের কম্পিটিশন একটু কমই হয়, এটা সত্য কথা। চাহিদা একটু বেশি হয়। আর গ্রাফিক ডিজাইনের চাহিদা যদি বলি, তাহলে দুনিয়াতে যে কোনো জিনিস তৈরি হওয়ার সর্বপ্রথম ধাপ হচ্ছে ডিজাইন। ডিজাইন ছাড়া দুনিয়াতে কোনো জিনিস কখনো তৈরি হয় না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে, গড ইজ এ ডিজাইনার, ইয়েস, ঠিক আছে? রাইট। গড ইজ এ ডিজাইনার, গড ইজ এ ডিজাইনার, ঠিক আছে? কারণ যে কোনো কিছু আপনি যখনই তৈরি করবেন মনে করবেন, সর্বপ্রথম আসলে কি দরকার? একটা স্ট্রাকচার দরকার, একটা ড্রাফট দরকার। সেই জিনিসটার জন্য আপনাকে ডিজাইনের শরণাপন্ন হইতে হবে। তো ভবিষ্যতে এই ডিজাইন ক্যারিয়ারটার যে বিষয়টা আমরা যদি কথা বলি, বা ডিজাইন স্কিলটার যদি কথা বলি, তো দুনিয়া যতদিন ভর বেঁচে আছে ডিজাইনের প্রয়োজনীয়তা তত দিন ভরে। আপনি যতই যা করেন না কেন, ডিজাইন ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। এভরি স্ট্রাকচার when start it হুম। needs a design. এক্স্যাক্টলি। যখন আমরা কিছু তৈরি করি, সাপোজ এই কলমটা যে আমি ধরে আছি, এই কলমটা যখন তৈরি করা হয়েছে তার আগে সেটাকে ডিজাইন করা হয়েছে। এটা কিভাবে কাজ করবে, কিভাবে লিখবে, তার অ্যালগরিদম প্যাটার্নকে ডিজাইন করা হয়। এক্স্যাক্টলি। আমরা এটা মানুষ কিভাবে হ্যাঁ, আসলে ধরবে, হ্যাঁ। তার আসলে ধরার পজিশনটা কি, তো সেই জায়গাটুকু কতটুকু মানে ইউজার ফ্রেন্ডলি হবে, সে যে জিনিসটা হাতে দিয়ে ধরার পরে দেখবে, সে যখন কিনবে কোন কালারটা কিনবে, কেন এই কালারটা পছন্দ করবে। কিছু কিছু কালার মানুষ কলম নিতে চায় না, কেন নিতে চায় না? কিছু কিছু মানুষের কালারের চাহিদা বেশি, কেন বেশি? যেমন আপনার হাতে যে কলমটা আছে, আমার হাতে আরেকটা কলম আছে, হুম। দুইটা কলমের স্ট্রাকচার দুই ধরনের। এই জিনিসটা কে তৈরি করলো? একজন ডিজাইনার তৈরি করছে। এই যে জায়গাটা, পজিশনটা, এই জায়গাটা কেন এই যে এরকম ভাবে হচ্ছে? মানে এই যে আমি কলম ধরে আছি, এখানে রাবারের একটা ফ্যাক্ট আছে, ওই কোম্পানির কলমে সেটা নাই, যেটা আমার প্রয়োজন এখানে নাই। কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের, হ্যাঁ, আপনার কিন্তু রাবারের। রাবার। তারপরে এই যে কলমের এই যে ধরার যে পজিশনটা, সে পজিশনে কিন্তু রাবার দেওয়া হয়েছে। এখানে রাবার, ওই কলমটা পুরাটা রাবার। এখানে প্লাস্টিকের কলমে রাবার দেওয়ার কারণটা কি? এই যে ইউজার ফ্রেন্ডলি বিষয়গুলাই, সেই বিষয়গুলো সম্পূর্ণ একজন ডিজাইনারের কাজ। একজন ডিজাইনার থিঙ্ক করে হুম। কিভাবে একটা প্রোডাক্ট বা সার্ভিস যখন সে লঞ্চ করবে সেটা কত ইজি করা যায়, কনজিউমারকে বা তার কাস্টমারকে কত সহজভাবে উপস্থাপন করা যায়। কত সহজভাবে, এক্স্যাক্টলি। সে যখন জিনিসটা ইউজ করবে তখন কতটা তার স্বাচ্ছন্দ্য বোধ হয়, তার সমস্যাগুলা সে যেগুলা ফিল করে সেগুলো কতটা সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়। ইউ মিন টু সে দ্যাট এ ডিজাইনার নট অনলি ডিজাইনার, হি ইজ অলসো এ প্রবলেম সলভার। একজন ডিজাইনার আমাদের ডেইলি লাইফের প্রবলেম সলভ করে, প্লাস যারা কোম্পানি বা ব্র্যান্ডস আছে তাদের তো রেগুলার সলভ করতেই আছে। এক্স্যাক্টলি। উইদাউট এ ডিজাইনার উই ক্যানট থিঙ্ক লাইফ। অসম্ভব। আপনি যে কোনো জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করতেছেন,
আর সেটা যে সেই জায়গায় যদি ডিজাইনার উপস্থিত না থাকে তাহলে সেই জিনিসটা কখনো তৈরি হওয়াটা সম্ভব না। ইভেন আমরা যখন প্রতিদিন ঘর থেকে বের হই, আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করে থিঙ্ক করি, একটা রুটিন করি, একটা ডিজাইন করি যে আজকে কিভাবে করব। সাপোজ একটা বাসায় একটা প্রোগ্রাম করি, সেটাকেও ডিজাইন করি যে এই প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করলে কেমন হয় দেখো তো। এভরি সিঙ্গেল ডে অর এভরি পার্ট অফ আওয়ার লাইফ ইজ কানেক্টেড উইথ ডিজাইন। ডিজাইন, এক্স্যাক্টলি। ডিজাইন ছাড়া কখনো কোনো কিছু সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। তো এর জন্য আসলে যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি কিছুক্ষণ আগে করছিলেন, সেটাকে অ্যান্সার এটাই যে ভবিষ্যতে যারা ডিজাইন শিখবে বা ডিজাইনের ক্যারিয়ারটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে আসলে ডিজাইনের ক্যারিয়ারটা কেমন হবে, ডাউন হবে নাকি হ্যান ত্যান, এটা চিন্তা ভাবনা কিছু নাই। সে যদি এই গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারটাকে নিজের মতো করে নিতে চায়, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা একটা উত্তম একটা ডিসিশন হতে পারে। কিন্তু মানে ধরো যে একজন আসলো, ভালো যে আমি ডিজাইন করব, তোমাকে দেখলো যে সোহান ভাই অনেক টাকা ইনকাম করে, আমিও গ্রাফিক ডিজাইন শিখবো, তাহলে আমি অনেক টাকা ইনকাম করবো। সে তার জন্য কি গ্রাফিক ডিজাইন? এই ধরনের ব্যক্তিদের জন্য গ্রাফিক ডিজাইন না। গ্রাফিক ডিজাইনটা তো আসলে টাকার জন্য শিখবে, টাকা ইনকাম করবে, এভাবে না। আসলে এই শুধু গ্রাফিক ডিজাইন না, কোনো ক্যারিয়ারই না। আমি জানতে চাই আসলে হোয়াট এই গ্রাফিক ডিজাইনার মানে সেল, সে কি বিক্রি করে? সে কি তার ডিজাইন বিক্রি করে নাকি সে তার ক্রিয়েটিভিটি বিক্রি করে? গ্রাফিক ডিজাইনার হচ্ছে ভালোবাসা বিক্রি করে। আমার মনে হয় যে ওয়ার্ল্ডের ভিতরে একটাই ক্যাটাগরি ডিজাইন যেখানে আপনার শ্রমের কোনো মূল্য নেই, ওইখানে হচ্ছে ভালো লাগার মূল্য। আপনি একটা ডিজাইন করলেন, সেটা যদি 5 ঘন্টা ধরে ডিজাইন করেন আর সেটা যদি ইউজার ফ্রেন্ডলি বা কাস্টমারের কাছে অ্যাপ্রুভ না হয়, তাহলে এই 5 ঘন্টার কোনো মূল্য নেই। ইউ মিন টু সে দ্যাট আমার যদি ভালো না লাগে, তাহলে ওই ডিজাইনের জন্য আমি যত টাকাই পাই, কেউ যদি বলে এই কি ডিজাইন করেছে ভালো লাগছে না, সেটার কোনো ভ্যালু নাই। না, ওটাতে অ্যাপ্রুভই হবে না। আপনি টাকা পাওয়া তো পরের বিষয়। এমন হয়েছে, আমি ছোট্ট করে নিজের একটা গল্প বলি। যে আমি একটা ডিজাইন করছি, মোটামুটি রিভিশন শেষ করছি, 11 দিন হয়েছে, একটা কোম্পানির লোগো। সেটা বাজেট ছিল খুবই স্বল্প, উদাহরণস্বরূপ বলতে পারি 5,000 টাকা। কিন্তু পরক্ষণে আমি এমন একটা ডিজাইন করছি যেটার বাজেট ছিল মোটামুটি 17,000 টাকা। 3 ঘন্টা সময় লাগছে, একটা লোগো করছি, ক্লায়েন্টকে দিছি, ক্লায়েন্ট সেটা অ্যাপ্রুভ করে ফেলছে। এখানে যতটা লজিকের বিষয়, আমি যে প্রেজেন্টেশন করতেছি নানান দিক চিন্তা ভাবনা করে ক্লায়েন্টের কাছে, এখানে আসলে ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে সেই জিনিসটা গ্র্যাব করারও বিষয় আছে। ক্লায়েন্ট যদি গ্র্যাব না করতে পারে সেটা আলাদা বিষয়, সেটা সেটা আলাদা ক্যাটাগরি, ঠিক আছে। এরকম অনেক ক্লায়েন্ট থাকে যারা ছেঁচড়া, যারা বুঝে না, তাদের মানে তাদের মনে যেটা হবে সেটাই, এর বাইরে কোনো কিছু হতে পারে না, এরকম আছে। কিন্তু ওইটা না, কিন্তু এর বাইরে অনেক কিছু আছে। আমি যে জিনিসটা কিছুক্ষণ আগে বললাম যে 10 দিন 11 দিন লেগে গেছে, আমি একটা লোগো শেষ করছি, কিন্তু তার বাজেট ছিল মাত্র 5,000 টাকা। আর একটা কাজ করছে 3 ঘন্টায় 15 থেকে 17,000 টাকা বাজেটে লোগো করছি। তো এখানে ভালো লাগা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনি যত স্ট্র্যাটেজি ইউজ করেন না কেন। এখানে এটা মিন করেছে প্রফেশনাল, যে সে বুঝে নেবে যে আসলে ডিজাইন পারফেক্ট আর নট, সে তো বুঝবে আসলে তার মিনিংটা কি, সে ডিজাইনের কি বোঝাতে যাচ্ছে। আর তুমি ধরো এমন একটা ক্লায়েন্ট পাইলা, সাপোজ আমিও পেয়েছিলাম এমন ক্লায়েন্ট, কাজ করার পরে সে আসলে তাকে বুঝাইতেই পারে না আমি এটা কেন দিছি। এরকম ঘটনা করে। তবে এখানে আরেকটা বিষয় আছে যে আমি ডিজাইনের রুলস অ্যাপ্লাই করলাম, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাপ্লাই করলাম, কিন্তু দিন শেষে যদি জিনিসটা দেখতে সুন্দর না হয়, সবকিছু বৃথা। এই জিনিসটা হচ্ছে ডিজাইন যে ক্যারিয়ারটা বা একজন ডিজাইনারের যে পজিশন, সেই জায়গা থেকে বাকি সকল মানে প্রফেশনকে আলাদা করে। কারণ আপনি মনে করেন যে কাজ করতেছেন কি, দিন মজুরে মনে করেন যে আপনি একজন শাটারিং মিস্ত্রি, আপনি সারাদিন রড পিটাইলেন, টাকা পাইলেন। ডিজাইনারের জন্য এরকম না, সে সারাদিন ডিজাইন করলো, কিন্তু যদি দিন শেষে খালি একটা কথা উত্তর আছে যে জিনিসটা ভালো লাগেনি, দেখতে ভালো লাগছে না, বাস, এটা রিজেক্টেড, মানে ওইটার কোনো ভ্যালু নাই। শুধুমাত্র এই কারণগুলোর কারণেই চেয়ারে বসে থাকার যে ধৈর্যটা, সেটা অনেক বেশি হওয়া উচিত। আদারওয়াইজ এই প্রফেশনে কারো আসা উচিত হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। কারণ গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার মাইন্ডটা যথেষ্ট শান্ত থাকতে হয়, আর সেটার জন্য স্থিতিশীলতা খুবই জরুরি।
আমরা যে চেয়ারে ঘন্টা পর ঘন্টা বসে আছি, ডিজাইন করতেছি, আপনি যে কোনো কাজ দেখা যাচ্ছে যে লাউডলি করতে পারেন। এই একটা কাজ যেটাতে আসলে লাউড হইলেই বিপদ। অনেক আপনি অনেক কিছুই কি করতে পারবেন, লাউডের সাথে করতে পারবেন, লাউড ছাড়া করলে আরো বেটার আউটপুট আসবে। ডিজাইন সেক্টরটা এমন একটা বিষয়, লাউড নিয়ে করতে গেলেই বিপদ। লাউড তো করাই যাবে না, ইভেন আমাদের এনভায়রনমেন্টও হইতে হবে ভেরি জেন্টাল। অবশ্যই একেবারে সফট। আর ধৈর্যশীলতার যে বিষয়টা বললেন, হ্যাঁ অবশ্যই দরকার। ধৈর্যশীলতা ছাড়া ডিজাইন সম্ভব না। যদিও কোনো কাজই ধৈর্যশীলতা ছাড়া সম্ভব না, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে বিষয়টা আরেকটু আলাদা। যেমন অনেক জায়গায় এই জিনিসটা আমি শুনছি, বিশেষ করে আমি যখন ডিজাইন শিখছিলাম তখন আমার যে মেন্টর উনি আমাকে এই জিনিসটা প্রথমের দিকেই বলছিল যে আপনি যত নিজের হাতের আর্টের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন, আপনার ডিজাইনটা আরো সুন্দর হবে। আমি তখন জিনিসটা বুঝি নাই যে আসলে বিষয়টা কি, কেন আমাকে হাতের আর্টের কথা বললো। হুম। আসলে আমি তখন শেখার চেষ্টা করছিলাম। আমার প্রথম থেকে টাইপোগ্রাফি মানে হাতে আর্টে টাইপোগ্রাফি কাজগুলো খুব ভালো লাগতো। লেটারিং করতে আমার খুব ভালো লাগতো। আমি লেটারিং শিখা শুরু করলাম। পরবর্তীতে আমি বুঝলাম যে যখন কোনো একটা মানুষ হাতে আর্ট করে, হ্যাঁ। ঠিক আছে, তখন সে মানুষটার ধৈর্যশীলতা সব থেকে বেশি ভালো। কারণ কলম নিয়ে যখন আপনি একটা ছোট্ট 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 একটা দাগ টানতেছেন, তখন আপনার নজর এবং মাইন্ড এবং আপনার হাত সকল কিছু এক জায়গাতে ফোকাস থাকতেছে। ঠিক আছে, একেবারে স্থিতিশীলতা, নড়াচড়া, ধৈর্যশীলতা একেবারে ফোকাস থাকছে যে আমাকে এটা শেষ করতে হবে, দেখি এই কেমন হচ্ছে জিনিসটা। কেমন হচ্ছে, করছি 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 করছি। মানে আমি একটা ভিজুয়াল চিন্তা করতেছি, সেই অনুযায়ী দাগ টানতেছি, সেই অনুযায়ী আমি আগাচ্ছি। এই সেটা স্ট্র্যাটেজি তো মানে একটা ডিজাইনার কি কি এই স্ট্র্যাটেজিটা কি সে ফলো করে সারা জীবন? এক্স্যাক্টলি। যে আমি আস্তে ধীরে কাজ করছি, মাইন্ডকে ওইভাবে সে সেট করে ফেলে যে আমি আজকে এটা নিয়ে কাজ করছি, এটা কার সাথে রিলেট করে, অমুক একটা মুভি দেখেছিলাম তার সাথে রিলেট করে। এইভাবেই কি কাজ করে একজন হ্যাঁ, ডিজাইনার? এইভাবে আমরা ইন্সপিরেশন নিই, নিয়ে দেখা যাচ্ছে যে নতুন কোনো কিছু একটা তৈরি করার চেষ্টা করি। ডিজাইনার এইভাবে কাজ করে। তো নতুনদের জন্য ইন্সপায়ারেশন কি, আসলে কি তাদেরকে ইন্সপায়ার করবে, আর কি তাদের জন্য বেস্ট? তাদের ডিজাইনে আসার আগে মেইন কথা যেটা বলতে চাচ্ছি, আসলে ডিজাইন শিখতে আসার আগে তাদের কোন যোগ্যতাটা সব থেকে বেশি অর্জন করা উচিত? সব থেকে গুরুত্বপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে যে সে যেন বর্তমান দুনিয়াতে ডিজাইনের ক্যারিয়ারটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, আর এটার জন্য সহযোগী জিনিসগুলো কি কি সেগুলো ভালো মতো রিসার্চ করে আসতে হবে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এআইটার যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, সেটা যেন সে অবশ্যই রিসার্চ করে। এআই এর সাথে সম্পৃক্ত হচ্ছে সে টুলসগুলা, যে টুলসগুলা সে শিখবে সেই টুল সম্পর্কে অবশ্যই তার একটা মুখ পরিচিতি থাকা উচিত। আসলে সেটা না, আমি আসলে বলতে চাচ্ছি সঞ্জয়, ধরো যে ডিজাইনার তো কম্পিউটারে কাজ করবে, এটাই স্বাভাবিক। কম্পিউটারে আসার আগে আসলে তার কি প্রিপারেশন থাকা উচিত? তো সোহান, অনেকদিন যাবত তো ডিজাইন নিয়ে কাজ করছোই তুমি, তো কেমন এনজয় করো এই ক্যারিয়ারটা, আসলে কেমন লাগে? আল্লাহর রহমতে এই ক্যারিয়ারটাকে যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে এনজয় করতেছি। কারণ এই ক্যারিয়ারটা বা এই স্কিলটা আসলে আমার কাছে কাজ না, এটা আসলে একটা আমার ভালো লাগা, একটা ভালোবাসা। মানে ডিজাইন করতে করে যে শুধু টাকা ইনকাম করতে, বিষয়টা এরকম না, স্যাটিসফ্যাকশনের জন্য ডিজাইন করা হয়। অবশ্যই এরকম কি করা হয়, সাপোজ যে নিজের পছন্দের কিছু ডিজাইন তুমি প্রিন্ট করে শোকেস করে রাখো, বা এরকম পছন্দ করে রেখেছো যেটা আমি করবো? না, এটা এখনো করি নাই। তবে হ্যাঁ, যখন দেখি যে আমার করা ডিজাইন কোনো ব্র্যান্ড প্রমোট করতেছে, বিশেষ করে বিগ কোনো ব্র্যান্ড, ঠিক আছে, তখন ভালো লাগাটা অস্বাভাবিক লেভেলে বেড়ে যায়। কারণ এরকম অনেক কয়টা ঘটনা আছে, যে একটা ছোট্ট ঘটনা, যে আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ঠিক আছে, পোল্যান্ডের ক্লায়েন্ট। হুম। তো ক্লায়েন্টটা ডিজাইনটা করার পরে রাস্তার পাশে ওনার হলো যে ব্যানারের জায়গা আছে, বিশাল বড় ব্যানার, Billboard আর কি। বিলবোর্ডও না, মানে বিলবোর্ড টাইপেরই, হ্যাঁ বলা যেতে পারে। তো উনি ওই পোস্টটা করে আমাকে ছবি পাঠাইছে যে তোমার ডিজাইন আমি পাবলিশ করছি, আমাদের এখানে ক্যাম্পেইন হবে, হ্যাঁ, তো ডিজাইনটা দেখো, খুব ভালো লাগতেছে। তো এই জিনিসটা দেখার পরে একটা অন্যরকম অনুভূতি আসে, যেটা আসলেই মানে প্রকাশ করার মতো না। দ্যাটস ভেরি বিগ স্যাটিসফ্যাকশন। Yes. তো মানে ডিজাইন আসলে ভেতর থেকে আসে। ডিজাইন ইজ এ আর্ট, হুম। ইটস এ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিং সামথিং নিউ। নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে যে ডিজাইন। আমরা অনেক কিছু জানলাম, শুনলাম, ডিজাইনের স্ট্র্যাটেজি জানলাম, কেন একটা ডিজাইন দেখে আসলে আমি একটা চকলেট কিনে ফেলি,
কেন একটা বিস্কিট কিনে ফেলি, বা একটা জুতা আমার পোশাক আশাক যে আমি পরে আছি কেন আমার এক নজরে পছন্দ হয়ে যাচ্ছে, তার পিছনে একজন ডিজাইনারের বড় হাত থাকে। অবশ্যই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেকেন্ড এপিসোডে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা অনেক অনেক কিছু শিখলাম। আশা করছি আমরা নেক্সট এপিসোডে আবার তোমাকে পাবো, আমরা ডিজাইন নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আজকের পডকাস্টে আমরা সোহানে থেকে অনেক ইনফরমেশন জানার চেষ্টা করলাম। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান এবং শুনতে চান, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা ফেসবুকে ফলো দিবেন। আর সেম ভিডিওটা যদি আপনি অডিওতে শুনতে চান তো স্পটিফাইতে আপনি সেটা পেয়ে যাবেন, সেখানেও আপনি আমাদেরকে শুনতে পাবেন। ধন্যবাদ সবাইকে।